ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা বিশাল কনফিউজিং ব্যাপারে ডিসকাস করব, তোমাদের একদম কংক্রিট ক্লিয়ার করে দেবো একটা বিশেষ বিষয় যে আরআরসি গ্রুপ ডি নিয়োগ 2024-এ কেমনভাবে হতে চলেছে। অ্যাজ পার আরআরবি ক্যালেন্ডার আমরা জানি যে এরপর যে ভ্যাকান্সি আসছে, মানে জুলাইতে যে ভ্যাকান্সি আসবে সেটা হচ্ছে এনটিপিসি এবং এই ধরনের ভ্যাকান্সি। তারপর আস্তে আস্তে একের পর এক সব ভ্যাকান্সি বেরোবে, খুব তাড়াতাড়ি আবার আরআরসি গ্রুপ ডিরও ভ্যাকান্সি বেরোবে। তো তোমরা যে বিষয়টা নিয়ে অধিকাংশ স্টুডেন্ট কনফিউজড আছো সেটা হচ্ছে যে তার কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি কী হতে চলেছে। তো এই ব্যাপারটা একদম ডিটেলস তোমরা শুনে নাও, তোমরা একদম কংক্রিট ক্লিয়ার হতে পারবে এই বিষয়টার উপরে। প্রিয় স্টুডেন্টস, দেখো তোমরা যতটা প্রিপারেশন নিচ্ছ এই সিস্টেমের সঙ্গে থেকে, তা তোমাকে জানতে হবে যে একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। ভ্যাকান্সির পরিমাণ প্রায় 1 লাখের এদিক আর ওদিক, মানে কম অথবা বেশি হতে পারে। তো ব্যাপারটা যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে খুব সিম্পলি একটা কথা আমাদের বলতে হবে যে কার কোয়ালিফিকেশন কেমন আছে। এবং এমনও হতে পারে যে তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করছে না, তোমার বাড়ির কারো কোয়ালিফিকেশন ম্যাচ করছে, সেক্ষেত্রেও তোমার হয়তো জরুরি এই বিষয়টা পারফেক্ট জানার। দেখো, এই যে মানে এই আইটিআই বা নন আইটিআই কোনটা হবে না হবে সেই ব্যাপারে বিশদ তথ্য জানতে গেলে আমাদের জানতে হবে যে রেলের যে সব থেকে নিচের যে রিক্রুটমেন্টটা হয় সেটা হচ্ছে লেভেল 1, সেটা আরআরসি গ্রুপ ডি। এই আরআরসি গ্রুপ ডি রিক্রুটমেন্ট করে আরআরসি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নয়, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল মানে রিক্রুটমেন্ট করে। তো দেখা যাচ্ছে যে এই আরআরসি লেভেল 1 এটাকে তার কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই। এখন প্রশ্ন হচ্ছে যে একটা আইটিআই ওরিয়েন্টেড আর একটা আইটিআই মানে টেকনিক্যাল ওরিয়েন্টেড পোস্ট থাকছে, আর একটা হচ্ছে নন আইটিআই মানে নন টেকনিক্যাল পোস্ট থাকছে। আমরা বিস্তারিত চর্চা করব যে নন টেকনিক্যাল ক্যাটেগরির জন্য কারা কারা যোগ্য এবং টেকনিক্যাল ক্যাটেগরির জন্য কারা কারা যোগ্য, কোন বিষয়ের উপরে তোমার আইটিআই করতে হবে এবং সেই বিষয়ে কোন কোন পোস্টের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে। উল্টো দিকে নন আইটিআই যেগুলো আছে তাদের মধ্যে কোন কোন পোস্ট আছে সেই ব্যাপারে বিশদ তথ্য আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো, এবার আমি আসি রেলওয়ে রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে। আমরা দেখি যদি গ্রুপ ডিটা দুটো ভাগে ভাগ করছি, একটা নন টেক ডিভিশন আর টেক ডিভিশন। এখন টেক ডিভিশনটা আমি আসছি, তার আগে নন টেক ডিভিশনটা একবার দেখে নিই। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, নন টেক স্টুডেন্টের মধ্যে যাদের কোয়ালিফিকেশন লাগবে শুধু মাধ্যমিক লাগবে। ক্লিয়ার, বোঝা গেল? নন টেকে যাদের থাকবে শুধুমাত্র, এবং তার মধ্যে যে পোস্টগুলো থাকবে সেগুলো আমি প্রথমে ডিসকাস করে একটু রিলিভ করতে চাই। সেটা হচ্ছে হেল্পার মেডিকেল, মানে হসপিটালের ক্ষেত্রে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, তোমরা জানো হসপিটাল সহকারী ডাক্তারদের সঙ্গে থাকে যারা, বা অন্য অন্য সিস্টেমের সঙ্গে থাকতো। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান তোমরা জানো, গেটম্যান আর পোর্টার, হামাল বা সুইপার কাম পোর্টার, এই সব পোস্টগুলো এবং আরও এর সাথে 2-4টে পোস্ট জুড়ে যাবে যেগুলো নন টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে থাকবে। এবার আমি সেই প্রশ্নের উত্তর দেবো যেটা হচ্ছে যে তাহলে কত পরিমাণ পার্সেন্টেজ অনুযায়ী নন টেকে থাকবে আর টেকে থাকবে, সেটা আসছি পরে। তার আগে একটু বিস্তারিত চর্চা করি আমরা টেকনিক্যাল সংক্রান্ত। টেকনিক্যালে যারা পারফর্ম করতে চাইবে, মানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে, বোঝো চাকরিটা ছিল গ্রুপ ডি কিন্তু সেটাকে হয়ে যাচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ভাগে। তো টেকনিক্যাল পোর্শনের মধ্যে মাধ্যমিক পাস থাকতেই হবে 10+2, তার সাথে এনএসি মতলব মানে মিনস হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এটা তোমরা জানো 1960 অ্যাক্ট অনুযায়ী এই সার্টিফিকেটটা পাওয়া যায়। এটা কিন্তু আইটিআই পাস করার পরে। এখানে একটা ভুল আমি ভেঙে দিই তোমাদের, যারা ডিপ্লোমা বিটেক বা এমটেক আছো তারা অনেক সময় জিওআই ট্রেনিং করেছো তোমরা, 1 বছরের ট্রেনিং, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রেনিং। তারা কিন্তু এই ব্যাপারে আপাতত এখনও দৃষ্টি অনুযায়ী তারা কিন্তু ইনভ্যালিড। শুধুমাত্র আইটিআই পাসের পর যারা এনএসি করেছে বা যারা সিম্পলি এনএসি করেছে। সিম্পলি এনএসি মানে কি, ধরো না অর্ডিন্যান্স ফ্যাক্টরি, গার্ডেনশিপ বিল্ডার্স, এরকম অনেক সংস্থা আছে যারা ফ্রেশারদেরকে কি করে, মানে এই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট করায়। সেক্ষেত্রে 2 অথবা 3 বছর তারা মানে পড়িয়ে বা কাজ করিয়ে তারা সার্টিফিকেট দেয়। সেটা হচ্ছে এনএসি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় এবং টাকা পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করে। আশা করি ম্যাটারটা বোঝা গেছে। এবং আইটিআইয়ের এবার এখানে প্রশ্ন আসবে, স্যার আইটিআইয়ের কোন কোন ট্রেড এলিজিবিলিটি, সে ব্যাপারে আমি তথ্য তোমাদের দেবো। দেখো, তাহলে এই অবধি আমরা বুঝতে পারলাম আমাদের ভিডিওর ক্লিয়ারেন্স একদম অতি স্বচ্ছ। এবার আমরা চলে আসবো বোঝার জন্য যে স্যার আপনি তো বললেন যে এনএসি বা আইটিআইয়ের কোন কোন ট্রেড এই পরীক্ষার জন্য বা লেভেল 1 বা আরআরসি গ্রুপটির জন্য অ্যাপ্লিকেবল, সেই ব্যাপারে তথ্যটা তুলে ধরবো। দেখো, আইটিআইয়ের কোন ট্রেড ভিত্তিক জানার আগে তোমাকে জানতে হবে যে কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করবে আরআরসি গ্রুপটি। দেখো প্রিয় স্টুডেন্টস, দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্ট থাকবে, জানো মেকানিক্যাল এটা মাদার ট্রেড, ইলেকট্রিক্যাল মাদার ট্রেড, ঠিক আছে। আর সিভিল দেখো মাদার ট্রেড। এই মাদার ট্রেডের উপরে যারা আইটিআই করেছো, মানে এমটেক বিটেক পিএইচডি ডিপ্লোমা এসব নয় বন্ধু, এটা আইটিআই করেছো, সেগুলো আসবো আমি।
তারপর এস&টি সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টে যারা ডিপ্লোমা করেছো, বা ক্যাটারিং মানে হোটেল ম্যানেজমেন্ট বা এই সমস্ত যারা যাদের সার্টিফিকেট কোর্স আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল যোগ্য। আমি আসবো। এবার প্রশ্ন হচ্ছে এখানে সব থেকে যে বড় প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে যে তাহলে স্যার মানে ডিপ্লোমা বিটেকদের কি অ্যালাউ করে দেবে? আই থিঙ্ক সেটা নয়, সেটা সম্ভব নয়। শুধু তাদেরই করবে যারা আইটিআই এই সব ডিপার্টমেন্ট থেকে পাস করেছে। এবার ডিপার্টমেন্টাল কথায় যদি আসি তাহলে তুমি বলবে যে স্যার মানে মেকানিক্যালে কারা আসছে, মানে মধ্যে কারা পড়ছে, ইলেকট্রিক্যালের মধ্যে কারা পড়ছে, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের মধ্যে কারা পড়ছে, সিভিলের মধ্যে কারা পড়ছে, ক্যাটারিংয়ের মধ্যে কারা পড়ছে। এই বিষয়ে যদি মানে আমরা বলি তাহলে অনেক মানে টাইম লাগবে। তবু আমি বলবো যেটা হচ্ছে আমি আলোচনা করব তার আগে এবার আমরা দেখে নেবো যে অরিজিনালি কোন কোন পোস্টের জন্য টেকনিক্যাল স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল। যেমনটি আমি বললাম এখানে হেল্পার, এগুলো ছিল নন টেকনিক্যালদের জন্য এলিজিবিলিটি। এবার আমরা টেকনিক্যালদের জন্য এলিজিবিলিটি আমি আমার মাই ডিয়ার স্টুডেন্টের জন্য আমি বলবো। দেখো গ্রুপ ডি টেক পোস্ট যেগুলো থাকছে আপকামিং ভ্যাকান্সির জন্য, সেটা হচ্ছে একবার তোমরা দেখে নাও, তোমাদের সুবিধা হবে অনেকটাই। সেটা হচ্ছে হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, হেল্পার ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন যেটা আছে, হেল্পার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস মানে ইলেকট্রিক্যালের হেল্পার, ইলেকট্রিক্যাল হেল্পার মানে ইলেকট্রিক্যাল হেল্পার ট্রেন লাইটিং, হেল্পার টিআরডি ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্ট। আর দেখো হেল্পার ব্রিজ মানে সিভিলের কিন্তু এগুলো সিভিল, তারপর ওয়ার্কশপ, তারপর পার্মানেন্ট ওয়ে, তারপর ট্র্যাক মেশিন অপারেটর, তারপর ওয়ার্কস, তারপর দেখো ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4, তারপর মেকানিক্যাল হেল্পার মেকানিক্যাল CNW ক্যারেজ অ্যান্ড ওয়াগন, হেল্পার মেকানিক্যাল ডিজেল ইলেকট্রিক্যাল, হেল্পার মেকানিক্যাল ডিজেল মেকানিক্যাল। এবার আমি আসবো দেখো হেল্পার মেকানিক্যাল ডিজেল পাওয়ার, হেল্পার সিগন্যাল অ্যান্ড টেলিকম, হেল্পার ওয়ার্কশপ, হেল্পার শুধু ওয়ার্কশপ, তারপর হেল্পার টেলিকমিউনিকেশন। তো এই সব পোস্টগুলোতে কিন্তু কি হয় মানে রিক্রুটমেন্টগুলো হবে সবই আইটিআই বা এনএসসি বেসড, মানে মাধ্যমিক পাশের পরে এই সবগুলো থাকতে হবে, বা আমি যে বিষয়ে তোমাদের সঙ্গে চর্চা করালাম। এবার তোমাদের পরের প্রশ্ন আসবে স্যার মেকানিক্যালের মধ্যে কোন ট্রেড আছে, ইলেকট্রিক্যালের মধ্যে কোন ট্রেড আছে, এস&টির মধ্যে কোন ট্রেড আছে, সিভিলের মধ্যে কোন ট্রেড আছে। এগুলো নিয়ে বিস্তর চর্চা করার জন্য অনেকটা টাইম আমাদের কনজিউম হবে। তার জন্য তোমাদের যদি মনে হয় নিজস্বভাবে জানতে যে কোন কোন কাদের এই ট্রেডের মধ্যে রাখা আছে, তাহলে সেই বিষয়ে আমি জাস্ট এর পরের ভিডিওতে নিয়ে আসবো যে কোন কোন ডিপার্টমেন্ট অবশ্যই তোমাদের দরকার। তাহলে প্রিয় স্টুডেন্ট এখানে আমাদের আরও অনেক কিছু জানার বাকি থেকে গেল। এত কিছু জানার পরও কি এটা আমি মূলত করতে চাইলাম কোয়ালিফিকেশনটা, ঠিক আছে। তো তবু আমি একটুখানি জানিয়েছি মেকানিক্যালের মধ্যে মেন ট্রেডগুলো একটুখানি বলে দিই আমি তোমাদেরকে, যেরকম ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, টার্নার, এরকম আরও অনেক আছে, আমি এগুলো পরে আসছি। তারপরে ইলেকট্রিশিয়ানের মধ্যে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার। আর এস&টি সিগন্যাল অ্যান্ড টেলিকমের মধ্যে হচ্ছে ইলেকট্রনিক মেকানিক, রেডিও টিভি, ইনস্ট্রুমেন্টেশন, তারপর ইনস্ট্রুমেন্ট মেকানিক, এসবগুলো। সিভিলের মধ্যে ড্রাফটসম্যান, সার্ভেয়ার, এরকম আরও আছে। ক্যাটারিংয়ের মধ্যে এরকম আছে। তো এগুলো বিস্তারিত অন্য সিস্টেমেটিকভাবে আমি করব। তাহলে এখানে আমার এই গ্রুপ ডি সম্পর্কে আরও অনেক কিছু জানার বাকি থাকছে তোমাদের। যেমন ধরে নাও কোয়ালিফিকেশন যদি এমন হয় তাহলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, প্রিভিয়াস ইয়ারগুলো কি ফলো করবে, ইয়েস অর নো, সেসব সামগ্রিক প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে অবশ্যই সাথে থাকবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের মতো করে পড়ো, সেরাটুকু দাও। কোনো নির্দিষ্ট পরীক্ষাকে টার্গেট করার আগে ভেবে নাও তোমার কোন কোন সাবজেক্টগুলোর মোস্ট ইম্পর্ট্যান্স রয়েছে, সেই সব সাবজেক্টগুলো ধোয়া করে ফেলো। কারণ তুমি সরকারি চাকরির লাইনে একবার যখন এসেছো তখন তোমাকে সেরাটুকু দিতেই হবে, এবং নিজেকে দুমড়ে মুচড়ে নিংড়ে সব থেকে সেরাটুকু দাও। আর তুমি যদি না দাও তাহলে পাশের কোনো বন্ধু, পাশের কোনো কেউ কিন্তু সেই পারফর্ম করে এগিয়ে যাবে, তোমার চলার পথ সেখানে স্তীমিত হয়ে যাবে। তাই কাউকে থামানোর দরকার নেই, কাউকে থামিয়ে রাখা যায় না। তুমি নিজেকে উৎকর্ষিত করো, নিজেকে এত বড় তৈরি করো যে অন্যরা তোমার কাছে লিলিপুট হয়ে যায়। তাই আমি আরেকটা লাস্টে আমার জীবনে একটু কথা বলি। দেখো আমরা তপবন স্টাডি সেন্টারে যা করি আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো মতামত নেই আমাদের, আমরা শুধু নিজেরটুকু করি যে আমরা কিভাবে পারফর্ম করাবো, স্টুডেন্টের সাথে কিভাবে জুড়ে থাকবো। তাই একটুখানি আমি মানে সবার কাছে আমার একটু কষ্ট লাগছে যে আমি ইউটিউবে আসতে পারছি না নিয়মিত। তো আমি এখন চেষ্টা করব ইউটিউবে নিয়মিত এসে তোমাদের সাথে থাকার, কারণ একটা বিরাট সাম্রাজ্য এদিকে রয়েছে, সেদিকটা আমি খুব অন্তর দিয়ে ভালোবাসি। তাই তোমরা জানো যে তপবন স্টাডি সেন্টার আজও এত ব্র্যান্ডিং থাকা সত্ত্বেও কিন্তু কোনো অন্য কোথাও ব্রাঞ্চ করেনি। আমরা অনলাইন অফলাইন এখান থেকেই পারফর্ম করাই। ভালো থেকো প্রিয় স্টুডেন্ট, ভালো নিজেকে রাখার চেষ্টা করো আর ভালো ভাবার চেষ্টা করো। কাউকে সমালোচনা করার আগে নিজে ভাবো
তুমি কতটা কোন পথে হাঁটছো। ওকে, আর অবশ্যই ভালোবাসা নিও। বেস্ট অফ লাক।